শ্বশুরাব্বা বলেন। বেকার বলে খোঁজেন সবসময়, আমার ব্যাংক ব্যালেন্স জানেন? সঙ্গে সঙ্গে জবাব এলো রহমানের কাছ থেকে। রানিং কোনো কাজ নাই, চাকরি নাই, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। দিগন্ত হাত দিয়ে চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, বউ আছে নাই, প্যারা নাই, চাকরি করে কি করতাম? বউটাও হলে তারপর না হয় দেখা যাবে। মেয়ে আছে অনেক, কিন্তু বেলাবাটাওরই একটাই। রহমানের বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। দিগন্তের দিকে ঘাড় কিঞ্চিত কাত করে অত্যন্ত বিরস গলায় বলল, দোয়া করি আপনার জন্য, আমার আদরের মেয়ে আমার বিরুদ্ধে গিয়ে আজ যে সীমা লঙ্ঘন করলো, সেরকম দিন আপনার ভাগ্য না জুটুক। আমি সয়ে নিয়েছি, কারণ মেয়ের জীবন বাঁচানো বেশি বড় মনে হয়েছিল আমার জন্য, কিন্তু আপনি সইতে পারতেন কিনা সন্দেহ। থেমে গেল দিগন্তের পদযুগল। রহমান হাঁটছেন, দিগন্ত যে দাঁড়িয়ে পড়েছে খেয়াল করেনি সে। এদিকে দিগন্ত কেমন স্থির ঠান্ডা চোখে রহমানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। রহমানের কথার গভীরতা উপলব্ধি করতে চেয়েও করতে ব্যর্থ হলো, ঠায় দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে বললেন যে? প্রশ্ন শুনে ধ্যান ভাঙল দিগন্তের। দৃষ্টি রহমানের দিকে থাকলেও ও হারিয়েছিল তার কথার গভীরে। ভাবুক গলায় বলল, আপনি মানুষটা যেমন জটিল, কথাবার্তাও জটিলতায় ঘেরা। সহজ কথাই বলেছি, আপনি মানতে চাইছেন না, তাই জটিল লাগছে। ভারী দম ছাড়ল দিগন্ত। রহমানকে কাটকাট গলায় বলল, আপনি করছেন কেন? এসব আপনাকে মানায় না পাটোয়ারি সাহেব, তুমিই তো কমফোর্টেবল। মৃদু হাসির রেখা এলো রহমানের ঠোঁটের কোণে। তাচ্ছিল্য মিশ্রিত গলায় বলল, আপনি আমার ছোট মেয়েকে ভালোবাসা শিখিয়েছেন, সম্মান না দিয়ে পারি? কটাক্ষ করলেন? আর কথা বাড়িয়ে লাভ নেই, ভেতরে চলেন। পকেটে দু হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে রইল দিগন্ত। রহমান হাঁটার জন্য পা বাড়ি আবারও থেমে যায়। পেছন থেকে দিগন্তের আওয়াজ ভেসে এলো, ভেতরে গিয়ে চা খাওয়ার মতো সম্পর্ক এখনো হয়নি যে? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? অবশ্যই আছে, তবে বিয়ে করে বউ বাপের বাড়ি ফেলে রাখার বয়স নেই। অসামাজিক নই আমি, দাদা দাদি জীবিত, তালুকদার বাড়ির বড় ছেলে। হুট করে সে বিয়ে করে চলে যাব, ব্যাপারটা আমার সাথে যায় না পাটোয়ারি সাহেব। এইভাবে বিয়ে করতে হলে কতদিনে বেলাকে তুলে নিয়ে কাজ ছেড়ে ফেলতাম। আপনার কি মনে হয় সে ক্ষমতা আমার নেই? ক্রোধের আওয়াজ ফুটে উঠল রহমানের চেহারায়। জোর গলায় বলল, এত ছোট মেয়ের কাঁধে এখনই শ্বশুরবাড়ির নামক বোঝা চাপিয়ে দেব? রহমান পরিবর্তিত চেহারা দেখে স্বাভাবিক গলায় দিগন্ত বলল, তোমার সাথে বেলা রাকত করিয়ে রাখতে চাইছি, এদিকে তোমার শুক্রিয়া আদায় করা উচিত নয়? এমনিও মেয়ে বিপদে চলে গিয়েছে, ফিরিয়ে আনার চেষ্টা করলেও পারবো না জানি। আমি বড় যে চেষ্টা করতাম তাতে ওর ক্ষতি ছাড়া কিছুই চোখে পড়ছে না। তুমি যে কোনোভাবে ওর ব্রেন ওয়াশ করবেই, অন্তত ইন্টার লেভেলটা শেষ করতে দাও, তাছাড়া বেলা কালকে রংপুর চলে যাবে। বক্র হাসি ফুটে উঠল দিগন্তের ঠোঁটে। সেই হাসি দেখে ভরকালো রহমান। দিগন্ত বলে উঠল, রংপুর গিয়ে কাজ নেই ওর, আপনারা তো খেয়াল করেননি। চয়েস লিস্ট কবে চেঞ্জ করেছি আমি, ওর যে মার্কস তাতে ঢাকা ক্যান্টনমেন্ট চলে আসবে। ফোঁস করে শ্বাস ছাড়ল রহমান। কথাটা বলার শক্তি পাচ্ছে না, তাও রুক্ষ কণ্ঠে বলল, বিয়েতে খরচ জানো? এক মেয়ে বিদায় দিয়ে আমার হাতে শূন্য প্রায়, আরেক মেয়েকে বিদায় দেওয়া শক্তি সামর্থ্য কোনোটাই নেই। রহমানের কথা শুনে আশেপাশে চতুরভাবে দৃষ্টি ঘোরালো দিগন্ত। সাজানো বাড়ি ঘর অবলোকন করে বলল, যা আছে সেটা দিয়ে হয়ে যাবে। আমার পরিবারের লোকজনকে আপ্যায়ন করার ক্ষমতা আপনার আছে, এতটা অসহায় সাজবেন না। কথাটা বলে থামলো দিগন্ত। পরক্ষণেই ঠ্যাস মেরে বলে উঠল, এমনিতে আমার অর্ধেক পরিবারের বাস আপনার বাড়িতে। কি চাইছো? তৈরি করে রাখবেন আপনার মেয়েকে, কাল তালুকদার বাড়ির বড় বউ করে নিয়ে যেতে আসবে দেখুন তো তালুকদার। পরক্ষণেই কাঠ কণ্ঠ খাদে নামিয়ে বলল, পাটোয়ারি সাহেব দেবেন আপনার মেয়েকে? দিগন্তের স্বরে অনুনয়ের আভাস পেয়ে ভেতরে ভেতরে চমকালো রহমান। বাহিরে নিজের গম্ভীর্যতা ঠিক রেখে বলল, না দিয়ে উপায় কি? নিয়েই তো নিয়েছো, অপেক্ষায় থাকলাম। ঠোঁটের আকার প্রসারিত হলো দিগন্তের। হালকা মাথা ঝাঁকিয়ে উল্টো দিকে হাঁটা ধরল। রহমান এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। গুম পরিবেশ, অন্ধকারে ঢেকে ঢাকা চারিপাশ। নিস্তব্ধতা জেঁকে রয়েছে পুরো রুম জুড়ে। হাট খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে শক্তপোক্ত পেটানো শরীরের পুরুষ। জ্যোৎস্নার মৃদুমন্দ আলোয় তার অবয়ব জানালায় পড়েছে। একগাছি সিল্কি চুল এলোমেলো হয়ে কপাল জুড়ে বিস্তর করছে। ধ্যান তার আকাশের পানে, দূর আকাশের দিকে চেয়ে আছে এককভাবে।
দৃষ্টি নড়চড় নেই, উদাসীনতা আর হারানোর বীভৎস ছায়া চোখে মুখে। পেছনে এসে দাঁড়ালো আরেক পুরুষ অবয়ব। তার উপস্থিতি টের পেয়ে আকাশ থেকে নজর সরালো ফাহাদ। ফয়সাল ফাহাদের পাশাপাশি এসে দাঁড়ালো। তাকে এক পলক দেখে আবারও সামনের দিকে মনোযোগী হলো ফাহাদ। রুমের বিদীর্ণ নিস্তব্ধতা কাটলো ফয়সালের আওয়াজে। দেবদাস হওয়ার ইচ্ছা আছে। ঠোঁট এলিয়ে কিঞ্চিৎ হাসলো ফাহাদ। অবহেলায় ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে বলল, পারু তো তাও দেবকে ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা ভালোবাসা দূর, আমাকে একটু দামও দিল না। দেবদাস হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে খাওয়া দাওয়া ছেড়ে রুম অন্ধকার করে লুকিয়ে আছিস কেন? ফয়সালের প্রশ্নে জবাব দিল না ফাহাদ। মুখে শয়তানি হাসির রেখা টেনে বলে উঠল, বাসরাতে বউ বাপের বাড়ি রেখে এলে, এখন সময় কাটছে দেখে আমাকে খোঁচাতে এসেছো? চোখ জোড়া সরু করে ফেলল ফয়সাল। ফাহাদের দিকে ফিরে বলল, অফিকার ফল মিষ্টি হয় বুঝলে। তোর হারামজাদা ভাই মেয়েটাকে কেমন গুমোট বানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আমার সাথে কথা বলল না। আমি কথা বলার চেষ্টা করলেও কেমন ভয় পায়। ফাহাদ জোরে শ্বাস ফেলল। ওর বড় ভাইয়ের কাহিনী আগেই জানতো না। যখন থেকে জেনেছে তখন থেকে কোনো যোগাযোগ রাখেনি। পাটোয়ারি বাড়ির মানুষগুলোর মন মেজাজ ভালো ছিল না, তাই ফয়সাল বৃষ্টিকে আনেনি। ফাহাদরা চলে আসার অনেক পরে ফয়সালও চলে এসেছে, তবে একা। সিদ্ধান্ত হয়েছে কাল একসাথে দুই মেয়েকে দুই জামাইয়ের হাতে তুলে দেবে রহমান পাটোয়ারি। ফয়সাল আর জহিরুল দেওয়ান মেনেছে সে কথা। ও চাইলে বৃষ্টিকে আজই নিয়ে আসতে পারত, কিন্তু ওর সাথে স্বাভাবিক আচরণ করতে পারছে না বৃষ্টি, তাই আর একটু সময় দিয়ে এলো। রাত গভীর হয়েছে ঠিক, তবে নিদ্রা নেই পাটোয়ারি বাড়ির মানুষের। বাড়ির মহিলাগণ এলোমেলো বাড়ি গোছাতে ব্যস্ত। বিয়ে বাড়িতে মানুষজন এসেছে গিয়েছে, বাচ্চা কাচ্চা যেখানে যেখানে আউলে বাউলে রেখেছে সব কিছু। ধুলো বালিময় অগোছালো বাড়ির গোছাতে হিমশিম খাচ্ছে তারা। সারাদিনের ক্লান্ত শরীর তাও করতেই হচ্ছে। আর পুরুষগণ কালকের জন্য নতুন আয়োজনের সব ব্যবস্থা করছে। এই তো মাত্র কয়েক ঘন্টা বিয়ে, ছোট করে হোক আর বড়, খরচ যা করার তা করতেই হয়। রাসেল আর রহমান হাতে যা টাকা আছে সেগুলো নিয়ে হিসাবে বসেছে। বেলার রুমে বাড়ির তরুণীদের ভিড়। বৃষ্টির বিয়ে উপলক্ষে মেহেদি পড়েছিল, এখন আবার এক দু জায়গায় যা ফাঁকা রয়ে গিয়েছে সেটা পূরণ করতে বসে পড়েছে সবাই। বেলা এক হাতে আগেই মেহেদি দিয়েছিল, এখন আর এক হাতে দিয়ে দিচ্ছে দিশা। হাতের মাঝখানে আবার দিগন্তের নাম লেখার জন্য জায়গা টেপ লাগিয়ে রেখেছে। পুরো হাত ভরে মেহেদির জমকালো ডিজাইন করে দিল দিশা। টেপটা উঠিয়ে যেই না নাম লিখতে যাবে অমনি বাদ সাধলো বেলা। দিশার হাত থেকে মেহেদির প্যাকেটটা কেড়ে নিয়ে নিজে লেখা শুরু করলো। বেলার কাজ দেখে হাসলো সবাই। মিনিট পাঁচেক সময় হাতে নিয়ে হাত ঘুরিয়ে ফিরিয়ে দিগন্তের পুরো নাম লিখলো বেলা। বাংলায় লিখতে চেয়েছিল, কিন্তু দিগন্ত ওর বাংলা পড়াশোনা নিয়ে মজা উড়িয়েছিল বলে লিখলো না, ইংরেজিতেই লিখলো এবার। লেখা শেষ হতেই বানির ফোনটা নিয়ে বাইরে দৌড়ে দিল। আরেক দফা হাসলো সবাই। বানির শরীর বেশি ভালো নেই, হয়তো সারাদিনের ব্যস্ততার জন্য খারাপ লাগছে। বৃষ্টি ওদের সাথে বসেছিল, কিছুক্ষণ আগে এক পাশে গিয়ে শুয়ে পড়েছে। বউ সাজের মেকআপের কারণে ওর চোখ মুখ ফুলে গিয়েছে কিছুটা, অ্যালার্জির কারণে এরকম হয়েছে। তাছাড়া অনেকটা ধকল গিয়েছে, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছে ও। বানিও একটা বালিশ টেনে বৃষ্টির পাশ ঘেঁষে শুলো। ঘুমন্ত বোনের মাথায় বিলি কেটে ওকে জড়িয়ে ধরে চোখ বুঝলো। অপর পাশে মাইশা দিশা ফোনে কিছু একটা করছে। বানি আর বৃষ্টিকে ঘুমিয়ে যেতে দেখে ওদের মধ্যে কুচুর কুচুর ফুসুফুসুর জোরালো হলো। দিশার কোল জুড়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে প্রত্যাশা। দিগন্ত বারবার বলেছে ওর খেয়াল রাখতে। ভিডিও কল লাগিয়ে ফোন মুখের সামনে ধরে রেখেছে বেলা। অন্যদিকে উদম শরীরের ওপর হয়ে ভর গভীর নিদ্রায় দিগন্ত। ফোনের ওয়াইফাই অন ছিল, ফলস্বরূপ সশব্দে বেজে উঠল। ফোন আওয়াজে ঘুম হালকা হলো দিগন্তের। হাতটি সামনে এনে দেখলো বানির নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল এসেছে। সময় দেখলো আগে দিগন্ত, রাত প্রায় 3:30। কল রিসিভ করে কাঁচা ঘুম ভাঙা লাল জোড়া চোখ জোড়া নিয়ে তাকালো স্ক্রিনের দিকে। সরাসরি আলোয় চোখটা কিছুটা ছোট হয়ে গেল। স্ক্রিনে দিগন্তের মুখ ভেসে উঠতেই বেলার হাস্যরত মুখ জলজল করে উঠল। দিগন্ত ঘুমে জড়ানো ভাঙা গলায় বলল, ঘুমাস না এখনো? কাল না আমাদের বিয়ে, ঘুম আসছে না, গান ছেড়ে নাচতে ইচ্ছে করছে।
তারপর আবার দুই পলক চোখ টিপ্পনি দিয়ে বলল, দেখেন চোখের কোথাও ঘুমের রেশ নেই। বেশরম মেয়ে, তোর বাবার সামনে আমাকে এমন নাচানাচি করিস না। এখন চলো বুকি কেরোসিন পড়বে। বেলার হাসি মুখ একটু নিভে গেল, আবার হাতের দিকে তাকাতেই সেটা বিস্তর হলো। স্ক্রিন ঘুরিয়ে হাতের দিকে ধরে আমোদিত কণ্ঠে দিগন্তকে বলে উঠল, দেখেন দিগন্ত ভাই, আমার হাতগুলো। নজর বেলার হাতের ওপর ফেলল। ব্যাস, রাঙা হাত দুটো দেখে চোখ জুড়ে এলো দিগন্তের। ছোটখাটো নরম হাতের মাঝে পেঁচানো কাজের ডিজাইনটা মন দিয়ে দেখতে শুরু করলো। মাঝখানে নিজের নাম দেখে মন ভরাতেই যাচ্ছিল, কিন্তু হলো না, ভেঙে গেল। জ্বলন্ত চোখে বলল, নাম কে লিখে দিয়েছে? স্ক্রিন নিজের দিকে ঘুরিয়ে নিল বেলা, মুখে হাসি রেখে কত কত ভাব নিয়ে বলল, কেউ কেন লিখবে? আমি লিখেছি আমার নাম যত্ন নিয়ে। নাদের বাচ্চা, কে লিখেছে সেটা? দিগন্ত তালুকদার। এই তুই টি আর বি এর পার্থক্য জানিস না? ঠোঁট উল্টালো বেলা, মেনমেনে গলায় বলল, বাংলার উপর চিল্লান বলে বুদ্ধি করে ইংরেজিতে লিখলাম। এটাতেও ভুল ধরেন আপনি? কেমন যেন খাটাস লোক একটা। অবাক দিগন্ত, চরম অবাক। ও ভুল লিখেছে সেটা কিছু না। দিগন্ত ভুল ধরিয়ে দিল দেখে খাটাস নিভে আসা আওয়াজে বলল, তুই গোল্ডেন কিভাবে পাইছিলি রে? টুকলি করেছিলি নাকি পাশের জনেরটা দেখে দেখে মেরে দিয়েছিস? আর তোর টিচাররা? একদিন দেখা করে আচ্ছা মতো ট্রিট দেব। ফাঁকি বাজ, একটা সাবজেক্টও ভালো না, বাংলায় চৌধুরী লাগে, বায়োলজি মুখস্থ করে, কেমিস্ট্রি কিচ্ছু বলছে না, ইংরেজিও ভুল করে। বলছি না তুই এসএসসি লেভেল পার করলি কিভাবে? দিগন্তের বিড়বিড়ানো দেখে রেগে গেল বেলা। হাত দেখাতে এলো প্রশংসা শোনার জন্য, কিন্তু লোকটা কোথাকার কি টেনে আনছে। নাক মুখ কুচকে নিয়ে ঠাস করে লাইন কেটে দিল ও। লাইন বিচ্ছিন্ন হওয়ার পর নিজের কাজে নিজেই বিরক্ত হলো দিগন্ত। নিজ উদ্দেশ্য দুই এক অশ্রাব্য গালি ছুড়ল। উঠে বসে বেডের সাথে হেলান দিয়ে টাইপিং করতে লাগলো। ফোন কেটে কয়েক কদম এগোতেই মেসেজ টোন বেজে উঠল। বেলার নজর পড়ল সেখানে। দিগন্তের মেসেজ দেখে কৌতূহলী নেত্রে চেক করলো। ওহে মিসেস দিগন্ত তালুকদার, শুনছেন? লাইনটা দেখে ফুস করে উবে গেল খানিক আগের উদিত রাগ। বিগলিত মনে ঝটফট টাইপ করলো বেলা। বলেন। বেলার মেসেজ আসতেই ঠোঁট কামড়ে অল্প বিস্তর হাসলো দিগন্ত। লিখল, যত্ন নিয়ে আমার নাম লেখার জন্য গিফট না হয় কাল দেই। অপর পাশ থেকে তৎক্ষণাৎ মেসেজ এলো। কি দিবেন? সেটা দেখে আর রিপ্লাই করলো না দিগন্ত। মেসেজের মধ্যে একটা ইমোজি দিয়ে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দিল। অন্যদিকে রিপ্লাইয়ের আশায় থাকা বেলার কাছে ভেসে উঠল একটা ইমোজি। ওর প্রশ্নকৃত লাইনে দিগন্ত দিয়েছে। ঠোঁট কামড়ে ধরে রাখা ইমোজিটা দেখে বোকার মতো চেয়ে থাকলো বেলা। কিছুক্ষণ পর চোখ মুখ বেঁকিয়ে আওড়ালো। কি? উজ্জ্বল আর দীপ্তিময় আলোয় ধরণী গাত্র আলোকিত হয়েছে। ঝলমলে দিন, পরিষ্কার আকাশ, রোদে ভরে উঠেছে চারদিক। ধোয়া তোলা নির্মল আকাশে নীলচে সাদা পুয়ে যা তুলোগুলো ভেসে বেড়াচ্ছে। প্রান্তরেখায় বিস্তৃত নীল দিগন্ত। দিন বাড়ার সাথে সাথে বেড়েছে লোক সমাগম। বাস স্ট্যান্ডে অপেক্ষারত রায়হানার দিগন্ত নিতে এসেছে রোকেয়া তালুকদার। দিলদার তালুকদার আর রেহানাকে নাতির বিয়ের জরুরি তলব পেয়ে তখনই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন তারা। ট্রেন ছিল না, বাড়ির গাড়ি নিয়ে আসতে সময়ের ব্যাপার, তাই শেষমেশ বাসে আসতে হলো তাদের। স্ট্যান্ডে বাস থামতেই একদল লোক একের পর এক বের হলো। সাথে দেখা গেল দিগন্তের অতি পরিচিত মুখগুলো। রায়হান সহ এগিয়ে গেল সেদিকে। রোকেয়া তালুকদার বাস থেকে নেমে নাতিকে পেল। কোনো দিকে না তাকিয়ে নাতির বুকে পড়ে কিছুক্ষণ কাঁদল। সেই যে গ্রাম থেকে এসেছে আর আজ দেখা পেল। দিগন্ত নিশ্চুপ জড়িয়ে ধরে থাকলো দাদিকে। বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছে, শুকনো ঠোঁট, ছোটখাটো শরীরে চামড়াগুলো ঝলে গিয়েছে রোকেয়া তালুকদারের। অথচ তার পাশে দাঁড়িয়ে থাকা দিলদার তালুকদার এখনো শক্তপোক্ত পুরুষ। চুলদাড়িতে পাক ধরলেও গায়ের গঠন সুঠাম। বলা বাহুল্য তার মুখাবয়বের ছাপ দিগন্তের মাঝে রয়েছে অনেকটাই। রায়হানের সাথে রেহানার চোখাচোখি হতে রায়হান সভ্য ছেলের ন্যায় মুখে হাসি বজায় রেখে তাকে সালাম দিল। রেহানাও স্বাভাবিকভাবে তার সালামের জবাব দিল। সেখানে হালকা ভালো মন্দ কথা সেরে তাদেরকে নিয়ে বাড়ির দিকে গাড়ি ঘোরালো দিগন্ত। ড্রয়িং রুমের সোফায় আধশোয়া হয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে মাইশা। ভোর সকালেই তালুকদার বাড়ি চলে এসেছে ওরা। মিতালি আর বাণীকে আসতে দিতে চাইছিল না রহমান পাটোয়ারি। জয়নাল আর জুনায়েদ গিয়ে নিজেদের ব্যবহারের জন্য অনুতপ্ত হয়েছে।
অনেক কথাবার্তার পর মিতালি আর বাণীকে পাঠিয়েছে রহমান। দুপুরের পর পরপক্ষ হিসেবে আবারও যাবে ওরা। তার আগে বাড়িঘর সব ঠিক করতে হবে, অবস্থা বেহাল। একটু কাজ করেই কোমরের ব্যথায় কাহিল হয়ে গিয়েছে মাইশা। পুরোপুরি সুস্থ হয়নি এখনো, ভেতরের ব্যথাটা আছেই। হাঁটাচলা করতে পারছে, কিন্তু উঠবস করে কাজ করার দরুন ভেতরে চিনচিন ব্যথার উদ্রেক ঘটেছে। পাশে কোমরে ওড়না পেঁচিয়ে সোফার কুশন পাল্টাচ্ছে তিশা। মাইশার উদ্দেশ্যে বলল, বেশি ব্যথা লাগলে রুমে গিয়ে আরাম করো, বাকি যা আছে আমি আর ভাবি মিলে করে নেব। বন্ধ চোখ খুলে তাকালো মাইশা। কাজ বেশ অনেকটাই আছে, এগুলো তাড়াতাড়ি শেষ করে আবার তৈরি হতে হবে। তাছাড়া মিতালি ও বাড়িতেই বসেছিল না, ভাবিদের হাতে হাতে কাজ করেছে, এখানে এসেও ছুটে বেড়াচ্ছে। ছেলের বিয়ে বলে শরীরের ক্লান্তি টের পাচ্ছে না। শরীর তো পরে অসুস্থ হয়ে সময় দিবে না। আরও কিছুক্ষণ বসে থেকে ঝট করে উঠে দাঁড়ালো ও। যত বসে থাকবে অলসতা গ্রাস করবে। জোশ নিয়ে ঝাড়ুটা হাতে তুলে নিল। দিশা ওর কাজে হাসলো, তারপর আবার নিজ কাজে মনোযোগ দিল। মাইশা ঝাড়ু দিতে দিতে দরজার কাছে চলে এলো। হাট খোলা দরজা, 2-3 জন মহিলা রেখেছে আর একজনের জন্য। আজকের জন্য একজন মিতালির সাথে রান্নাঘরে, একজন কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, আর একজন সবকিছু মোছা গোছা করছে। মাইশা ঝেড়ে দিচ্ছে, ওর পেছন পেছন মহিলাটাও মুছে নিচ্ছে। বাড়ির কর্ত্রী কটা দিন না থাকায় ছাতা পড়েছে বাড়িতে। দিশা মাইশাও ইচ্ছে করে হাত দেয় নাই। জুনায়েদের ব্যবহারে তারাও অসন্তুষ্ট ছিল। দরজার সিঁড়ি দুটো ঝেড়ে ঝাড়ুটা উপরে উঠাতেই একজনের গায়ে লাগলো। চমকে সেদিকে তাকালো মাইশা। সামনের মানুষটাকে দেখে নিজের কাছে লজ্জিত হলো। রায়হান একবার ঝাড়ু দেখলো, আর একবার মাইশাকে। অবকতা নিয়ে স্লো ভয়েসে বলল, শেষ পর্যন্ত ঝাড়ুর বাড়ি? সেই একটা ভুলের জন্য স্বামীকে ঝাঁটা পেটা করলে। স্বাস্থ্যের জন্য ঝাঁটা ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারতে, যেমন ধরো তোমার। রায়হানের বলার আগেই চোখ মুখ খিচিয়ে নিল মাইশা। উল্টো ঘুরে চলে আসতে নিলে ওকে পিছু ডাকলো রায়হান। একটা ব্যাগ নাও, ভারী অনেক। এটা তোমার মায়ের ব্যাগ, এটা নাও। মাইশা আবারও ঘুরে এলো। রায়হানের 2 হাতে 2টো ব্যাগ। মায়ের ব্যাগটা চেনা ওর। হাত বাড়িয়ে সেটা নিতে গেল, পড়লো আর এক ফ্যাসাদে। রায়হানের 2 আঙুলে ওর হাত চেপে ধরেছে, একটু টানাটানি করেও ছাড়তে পারল না মাইশা। এদিকে রায়হান সামান্য ঘাড় বেঁকিয়ে চতুর্পাশে দেখে নিল। দিশা উপরের দিকে যাচ্ছে। ড্রয়িং রুম আপাতত ফাঁকা। বাইরে দিলদার, রোকেয়া আর রেহানাকে নিয়ে বাগানের দিকে আছে দিগন্ত। সেখানে রোকেয়ার হাতে গাড়া 2টো মেহগনি গাছ অনেক বড় হয়েছে। বাড়িতে ঢোকার আগে সেটাই দেখেছে ওরা। রায়হান ওদের সাথে যায়নি, গাড়ি থেকে 2টো ব্যাগ নিয়ে বাড়ির দিকে এসেছে ও। পরিবেশ ফাঁকা দেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটল রায়হানের। মুহূর্তেই ব্যাগ নিচে রেখে মাইশার এক কদম কাছাকাছি চলে এলো। হকচকালো মাইশা। পেছনে সরে যেতে চাইলে বাধা পড়ল পুরুষালী হাতের বাঁধনে। রায়হানের চোখ মুখ ভালো ঠেকলো না ওর কাছে। ভয়ের তো চোখে আশপাশ দেখলো। লোকটা যেভাবে চেপে ধরেছে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি কাণ্ড হবে। ছাড়তে না পেরে রাগে গা পিত্তি জ্বলে উঠল ওর। রায়হানের পূর্ণ দৃষ্টি মাইশাতে। ওকে দেখতে দেখতে মায়া মাথায় শয়তানি ভর করলো। তা ছাড়িয়ে পড়ল বাহিরে। ঠোঁট কামড়ে ধরে ধীর গলায় বলে উঠল, উফ, রাখলে তোমাকে কি যে লাগে মাসুম চেহারার থেকে। এটাই জোস, মন যেন কি কি করতে চাইছে। রায়হানের ঠোঁট কাটা কথাগুলো পিষিয়ে দিল মাইশার মন। দাঁত খিচে বলল, ছাড়ুন, আপনি একটা অসভ্য লোক। কিভাবে একটা মেয়ের সাথে এরকম করতে পারেন? ছি। রায়হানের গা লাগলো না কথাটা, বরং চেহারায় ফুটলো দ্বিগুণ দুষ্টুমির রেশ। কণ্ঠ টেনে বলল, এই একটা মেয়ের সাথেই আমি সব অসভ্যতামি করব। পট খেয়ে মেয়েটাকে পেয়েছি, এমনি এমনি তো ছাড়া যাবে না। মাইশা মুচড়ামুচড়ি শুরু করলো। ভয়ে ভেতর শুকিয়ে এসেছে ওর। কখন যেন কে দেখে ফেলেছে। রায়হান সুযোগ বুঝে ওর কোমরের দিকে জোরে চাপ দিল। ব্যথায় তৎক্ষণাৎ মাইশার মুখ থেকে বের হলো, আহ। সঙ্গে সঙ্গে ভেসে এলো রায়হানের বেফাস কথা, ইস, কি হট কথাবার্তা। এখন না বউ, বন্ধুর বিয়ে সেরে আসি। কন্ট্রোল ইউর সেফ। বলে ছেড়ে দিল মাইশাকে। ব্যাগ 2টো নিয়ে ভেতরে চলে গেল। এদিকে চোয়াল ঝুলে পড়ার উপক্রম মাইশার। নিজে নিজেকে বলে গেল লোকটা।
রায়হানের অসভ্য ইঙ্গিত স্মরণ হতেই চোখ বড় বড় হয়ে এলো, লজ্জায় হাত পা ঘেমে উঠল। সিঁড়ির কোণে দাঁড়িয়ে এতক্ষণে সবকিছু দেখেছে দিশা। প্রথমে অবাক হলেও এখন ওর কাছে ব্যাপারটা ভালোই লাগছে। রায়হানের সাথে মাইশাকে মানাবে সুন্দর জুটিটা কল্পনা করে নিয়েছে দিশা। পরে মাইশাকে ধরবে, এখন ওর মন ভার হয়ে আছে। আগে মাইশাকে দেখে নিজেকে সান্ত্বনা দিত, এখন কাকে দেখে দেবে? সিঙ্গেলনেসের ওপর রাগ উঠল ওর। সে যে লাস্ট ক্রাশ খেয়েছে তার উপর থেকে একবারও ফ্লাটিং করেনি। অনেক ভালো হয়ে গিয়েছে, অথচ যার জন্য ভালো হলো তার পাত্তা নেই। মনে মনে কয়েক দফা গলা ফাটিয়ে কাঁদল ও। পরপরই ফাহাদের আইডি বের করে ওকে নক করলো। আবুলের ঘরের আবুল, হাদার বাচ্চা, বলদ ছোকরা, জাউরা বেটা ছেলে, এইটাই লাস্ট মেসেজ দিলাম। রিপ্লাই না দিলে তুই মরেও শান্তি পাবি না রে। এই সিঙ্গেলের কথা তোর কপালে লাগুক। ফু। লিখে সেন্ড করে দিল। তারপর ফোন অন করে বিরস মুখে কাজ করতে লাগলো। রোকেয়া তালুকদারের নিয়ে বাড়ির ভেতরে আসলো দিগন্ত। গলা ছেড়ে মিতালিকে ডাকলো। মিতালি বানে ছুটে এলো ওদের কাছে, সালাম দিয়ে ওদের তোষামত করতে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে এতদিন পর মেয়েকে সামনে পেয়ে চোখ টলমলে হলো রেহানার। এই প্রথম মেয়েকে ছেড়ে আছে। বুকে আগলে নিয়ে খুব আদর করলো। মাইশাও মায়ের বুকে পড়ে ইমোশনাল হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা ফ্রেশ হয়ে এলো। সবাই একসাথে সোফায় বসলো হালকা চা নাস্তার জন্য। দিশা চা খাচ্ছে আর বারবার সরু চোখে মাইশার দিকে তাকাচ্ছে। ইতোমধ্যে কয়েকবার এর কারণ জিজ্ঞেস করেছে মাইশা, উত্তর দেয়নিও। মাইশা কেমন বেকায়দায় পড়েছে, এদিকে দিশা কেমন অদ্ভুত ব্যবহার করছে, অন্যদিকে ওপাশের সিঙ্গেল সোফায় রায়হান বসেছে। দূরত্ব খুব একটা নয়, লোকটা চা খাচ্ছে কম, ওকে টিজ করছে বেশি। তুমি যে বেলাকে পছন্দ করো সেটা আগে জানাবা না? আমি আবার তোমার জন্য মাইশাকে নিয়ে আলাপ করেছিলাম। কথাটা শুনে দাঁত দিয়ে জিভ কাটলো মিতালি। সব বাচ্চারা এখানে আছে, এভাবে বলা উচিত হলো না রোকেয়ার। একজনের রিয়াকশন তাই দিগন্ত ভ্রু কুচকে নিয়েছে। দিশা মুখ গোল করে রেখেছে। মাইশা অস্বস্তিতে মাথা নামিয়ে নিয়েছে আর রায়হানের গলায় চা আটকেছে। খুক খুক করে কাশছে ও। দিগন্ত রায়হানের অবস্থা দেখে ঠোঁট পাকালো, হালকা গলা ছেড়ে বলল, ওসব ভাবনা মাথায় এনেছিলেন কিভাবে? মায়েশাকে আমি দিশার মতো স্নেহ করি। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওর জন্য একটা ছেলে দেখেছি ভুল। প্রস্তাব পেয়েছে, আমারও ভালো লেগেছে অনেক। ছেলেটা নৌবাহিনীতে আছে, দেখতে শুনতে ভালো। আমার ঝামেলা মিটুক, তারপর ওদের আসতে বলবো। তোমরা আছে এখন? ক্ষুব্ধ নয়নে দিগন্তের দিকে তাকিয়ে আছে রায়হান। চোখ দিয়ে মেরে খান খান করতে চাইছে ওকে। ভেতরে দাও দাও করে চলছে। দিগন্ত যে ওকে জ্বালানোর জন্যই বলছে তাও বেশ জানে। জানার পরেও জ্বলছে। মাইশা এক পলক রায়হানকে দেখে আবারও চোখ নামিয়ে নিল। ভালো লাগছে না ওর, সবকিছুই বিষাদ ঠেকছে। প্রায় বিকেল হয়ে এসেছে। পাটোয়ারি বাড়ির সামনে আসলো দুটো গাড়ি। গাড়ি থেকে একে একে নামলো সবাই। রহমান, রাসেল আর বেলার খালু সহ কয়েকজন এগিয়ে এলো ওদের কাছে। সবার সাথে কথাবার্তা বলে তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। এদিকে দিগন্ত দাঁড়িয়েই আছে, পরনে সাদা পাঞ্জাবি। রহমান পাটোয়ারিও দাঁড়িয়ে আছে। দুজনে এখনো কথা বলেনি। দিগন্ত কিছুক্ষণ নীরব থেকে হুট করে সালাম দিল। এটাই চাইছিল রহমান, এই জন্যই এতক্ষণ আগ বাড়িয়ে টু শব্দটি করেনি। সালাম নিয়ে বলল, বেওয়ারা জীবনযাপন করেন আর যাই করেন, আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন। এটা আপনার শ্বশুরবাড়ির এলাকা হতে চলেছে। এলাকার সব মুরব্বিকে সামনে পেলে এই জিনিসের হেরফের যেন না দেখি। অন্তত আমার মেয়ের জামাই হওয়ার চেষ্টা করবেন। বাকি দুই জামাই আবার এদিকে ঠিকঠাক। দিগন্ত মাথা নাড়িয়ে সায় জানালো। রহমান স্বাভাবিকভাবে কথা বলে দিগন্তকে নিয়ে ভিতরে এলো। সব পরিবারের লোকজন, বাইরের মানুষ নেই, তাই স্টেজের প্রয়োজন পড়ল না। বাড়ির ভেতরে ফাঁকা জায়গায় ছোটখাটো আয়োজন করা হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখছে বেলা। লাল শাড়ি, মাথায় লাল ওড়না, মুখে পার্লারে সাজিয়ে দেওয়া হালকা প্রসাধনী, গায়ে সোনার অলংকারে পুরো রূপ পাল্টে গিয়েছে ওর। মনে হচ্ছে আয়নাও না আরেকজন। অপরদিকে কোমরে হাত রেখে বেলার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে বৃষ্টি। ওকে নিচে নিয়ে যেতে বলেছে, আর এদিকে বেলা নিজেকে দেখায় শেষ হচ্ছে না। একে একে সবাই এসে ঘুরে গিয়েছে, কিন্তু রুম থেকে বের করতে পারেনি বেলাকে। ইচ্ছে করেই রুমে ঘাপটি মেরে সময় নষ্ট করছে ও।
বৃষ্টির কথা কানে না তুলে আয়নার সামনে মুখ আবারও এলো বেলা। বৃষ্টিকে বলল, আপা, এটা আমি। আমাকে এত সুন্দর কেন লাগছে? বিয়ে হলে মেয়েদের এত সুন্দর লাগে? তাহলে তো আরো আগে বিয়ে করতে হতো, তাই না? বৃষ্টি কপাল চাপড়ালো। বেলা আবারও বলল, এখন থেকে আমি প্রতিদিন বউ সাজবো। কি সুন্দর শাড়ি পরে সাজা যায়। পাগল মেয়ে, বউ সাজ নিয়ে পড়ে থাকবে নাকি বিয়েও করবে? সেদিন তো খুব ফরফরালে আব্বুর সামনে। আমার দেবরকে ফেলে আবার বাঁশুরের জন্য কেঁদে মরলে। এখন দেরি করছিস কেন? চল আমার সাথে। কাজে বসেছে অনেকক্ষণ হলো, সবাই অপেক্ষা করছে। বেলা কয়েক পলক চাপটে বৃষ্টির দিকে চাইলো। মাথার ওড়নায় দুকোনা টেনে ধরে হেলে দুলে উঠে বলল, আগে দুটো ছবি তুলে দাও। আমার বাচ্চা কাচ্চা নাতি নাতনিরা দেখবে না আমায় কত সুন্দর লেগেছিল বিয়ের দিন। বিয়ের পর তো সোজা ও বাড়িতে নিয়ে যাবে, ততক্ষণে তো সাজ খারাপ হয়ে যাবে। দাও না আপা ছবি তুলে। আক্কেল গুরুম বৃষ্টির। এর মধ্যেই দিশা এলো রুমে। দেরি হচ্ছে দেখে ওকে পাঠিয়েছে দিগন্ত। দিশাকে দেখে বেলা শাড়ি হালকা উঁচু করে লাফিয়ে ওর কাছে এলো। বেলার কাজে চোখ রাঙানি দিল দিশা। শাড়িতে পা আটকে এখুনি পড়ে যেত। এভাবে লাফাচ্ছিস কেন? বিয়ের দিন বউদের চুপ করে বসে থাকতে হয় গাধা। দিশার হাতের ফোনটা টেনে নিল বেলা। ক্যামেরা অন করে আবার ওর হাতে ধরিয়ে দিল। দিশা ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো ওকে। বেলা ওড়নার এক পাশের কোনা দিয়ে মুখের অর্ধেক ঢেকে বলল, ছবি তুলে দাও, ভালোভাবে তুলবে। হ্যাঁ, এখন থেকে আমি তোর ননদ, সম্মান দিয়ে কথা বলবি। কি হুকুম করছিস আমাকে? আমার হুকুম মেনে চলবি তুই, বুঝলি? চোখ জোড়া শুরু করে নিল বেলা। প্রশ্নাত্মক গলায় বলল, দিশা আপু, দিগন্ত ভাই তোমার বড় ভাই না? হ্যাঁ। তার বউ তোমার বড় ভাবি না? হ্যাঁ, কেন? মুচকি হাসলো বেলা। ভাবসাব নিয়ে বলল, ভাবি মায়ের সমান হয়। রেসপেক্ট মি। তাড়াতাড়ি ছবি তুলো তো। সরু চোখে বেলার দিকে তাকিয়ে থাকলো দিশা। তারপর মিনিট পাঁচেক সময় নিয়ে বেলার ইচ্ছে মতো ছবি তুলে দিল। এতক্ষণেও বেলাকে আসতে না দেখে নিচের সবাই পিড়াপিড়ি উঠেছে। দিগন্ত চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অপেক্ষা করতে আর পারছে না। ধৈর্যের বাঁধ চরমে উঠেছে। তবুও নিশ্চুপ। হাঁটুতে এক হাতের ভর থেকে আর এক হাত দিয়ে ফোন ধরে রেখেছে। স্টপওয়াচ চলছে। এখানে এসে বসার 3 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে। সেকেন্ডের গতি চোখের পলকে পরিবর্তন হচ্ছে। এখান থেকে সদর দরজা পেরিয়ে আকাশ দেখা যাচ্ছে। সেদিকে তাকালো দিগন্ত। সন্ধ্যা নেমে আসছে। ছবি তোলা শেষ হতেই বেলার চঞ্চলতা কমে গেল। বিরস মুখ নিয়ে বিছানায় বসলো। দৃষ্টি থামালো বৃষ্টির দিকে। বৃষ্টি এবার বেলার ওপর বিরক্ত হলো খুব। ও নিজেও ভারী সারি গহনা পরে আছে। বেলার সাথে সাথে শ্বশুর বাড়িও চলে যাবে। শেষমেশ জোরে ধমকালো বেলাকে। তৎক্ষণাৎ বেলার নেত্রপল্লব ভারী হলো। টলমলে চোখে দরজা থেকে সরিয়ে বৃষ্টির দিকে ফেরালো। কম্পমান গলায় বলে উঠল, আব্বু সকাল থেকে আমার সাথে একবারও কথা বলেনি আপা। তোমার আর বড় আপার বিয়ের আগে আব্বু তোমাদের সাথে একা একা কথা বলেছিল, আদর দিয়েছিল, তোমাদের দোয়াও দিয়েছিল অনেক। আমার সাথে এখনো কথা বলতে এলো না যে? আমি আব্বুর জন্য অপেক্ষা করছি। বেলার কান্নারত কথা শুনে থমকালো বৃষ্টি। আসলে এই রহমান পাটোয়ারি একবারও এদিকে আসেনি। দিশা চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে কাজে তারা দেখে ওপরে আসতে বাধ্য হলো রহমান। মাত্রই মেয়ের ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল সে। বেলার বলা কথাগুলো সব শুনেছে। বুক খামচে ধরে আছে তার। মেয়ের ওপরে রাগ নেই, তবে কিঞ্চিত অভিমান তো রয়েছেই বটে। নিজেই নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছে দেখে ওর কিঞ্চিত অভিমানের রেশ ধরে সকাল থেকে বেলার মুখোমুখি হননি তিনি। তবে অভিমান হয়তো কিছুটা কমলো। বেলা যে এখনো ওর আব্বুর অপেক্ষায় বসে আছে সেটা শুনে ভেতরে কোথায় যেন প্রশান্তি মিলল রহমানের। পরক্ষণে আবার বুক ধুক ধুক করে উঠল। এই তো আর কিছুক্ষণ পর পাটোয়ারি বাড়ি ফাঁকা হয়ে যাবে। বাড়ির 3 মেয়ে নিজ নিজ সংসারে সামলাবে। তারপর সপ্তাহে, মাসে বা বছরে আসবে 1-2 বার। কদিন থেকে আবার ফিরবে নিজ গন্তব্যে। ভাবতে ভাবতেই চোখের পাতা ভিজে আসতে চাইল রহমান পাটোয়ারির। কিন্তু নিজেকে কঠোর খোলসে আবৃত করে নিল। ধীর পায়ে রুমে সে মুখভর্তি করে ডেকে উঠল, আমার ছোট আম্মা যান, নিচে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আব্বুর কণ্ঠ শুনে ডুকরে কেঁদে উঠল বেলা। রহমান ব্যস্ত পায়ে মেয়ের কাছে গিয়ে ওকে বুকে আগলে নিল। মাথায় আলগোছে হাত রেখে আদুরে গলায় বলল, কাঁদবেন না আম্মা। আপনার সুখ দুঃখে ভালো মন্দে সব সময় আব্বুকে পাশে পাবেন। আব্বুর দোয়া সারা জীবন আপনার সাথেই থাকবে। শুধু স্বামী নিয়ে পরবর্তী জীবন আফসোস করতে পারবেন না। এটা আপনি স্বেচ্ছায় বেছে নিয়েছেন। আব্বুকে দোষারোপ করবেন না।
কান্না থামান আম্মা। উপস্থিত দিশার বৃষ্টিরও চোখে পানি। এদিকের বৃষ্টির কান্নার গতি থামল না, বরং বাড়ল। রহমান আরও কিছুক্ষণ ওকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে এলো। নিচে আসার পর বেলাকে এক পলক দেখেছে দিগন্ত। চোখে কাজল দিয়েছিল হয়তো। বিয়ের আগে কেঁদে কেটে সব লেপটে দিয়েছে মেয়েটা। খারাপ না, অগোছালো সাজটা ভালোই লেগেছে ওর। বেলা দিগন্তকে দেখেনি এখনো। আব্বুর হাত ধরে নেমেছে, যেখানে বসতে বলেছে সেখানেই বসে পড়েছে। হুট করে কেমন যেন লাগছে ওর। গাল মুখ গরম হয়ে গেছে, চোখের পাতা এত ভারী হয়েছে যে তুলতেও পারছে না, মুখ নামিয়ে রেখেছে। অতঃপর এলো সেই কাঙ্ক্ষিত সময়। কাজী সব পড়ছে। শেষে এসে সাক্ষীর উদ্দেশ্যে কাজী কাগজ দেখে পড়তে শুরু করলো। সাক্ষী হিসেবে থাকলো রাসেল পাটোয়ারি। দিগন্ত বেলার বিয়ের উকিল দিলেন তিনি। কাজীর সঙ্গে সঙ্গে মুখ মিলিয়ে বেলার উদ্দেশ্যে বললেন, জুনায়েদ তালুকদারের একমাত্র পুত্র দিগন্ত তালুকদারের 6 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া মা বলো কবুল। বেলার দিকে সবাই তাকিয়ে আছে। ও লজ্জায় নিচু মাথায় আস্তে করে রেখেছে। কাজী আর আশপাশ থেকে ওকে বারবার কবুল বলতে বলছে। শব্দটা খুব সহজ ঠেকলো বেলার কাছে। একবারেই বলে ফেলতে পারবেও, কিন্তু যেই না মুখে আনতে চাইলো অমনি খুব ভারী ঠেকলো। চোখ গড়িয়ে আপনা আপনি পানি পড়লো। খুব কষ্ট হচ্ছে বলতে। কণ্ঠনালী ভেদ করে টেনে হিচড়ে বের করতে হলো ওকে। অবশেষে বলতে সক্ষম হলো, কবুল। কবুল বললেন, তাহলে আবারও বলুন কবুল। কবুল। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন কাজী। আবার বলেন কবুল। বেলা এবার হাউমাউ করে কেঁদে দিল। ভয় লাগছে না ওর, সব ফাঁকা ফাঁকা লাগছে। নার্ভাসনেস আটসাট ভাবে ধরেছে ওকে। রহমান পাটোয়ারি মেয়ের হাতে হাত রেখে ভরসা দিলেন। বেলা কান্নারত চোখে একবার আব্বুকে দেখে চোখ বন্ধ করে নিল। জোরে দম টেনে স্পষ্টভাবে বলে উঠল, কবুল। সকলে আলহামদুলিল্লাহ পড়ল। কাজী এবারও দিগন্তের কাছে গেল। ওকে কবুল বলতে বললে বেশি সময় নিল না দিগন্ত। নিজের ব্যক্তিত্ব ধরে রেখে ধীরস্থিরভাবে 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করলো। স্বীকার করলো বেলাকে স্বীয় স্ত্রী রূপে। কাজী হাসি মুখে ঘোষণা করলেন, সাক্ষীগণ শুনেন, দিগন্ত তালুকদার ও বেলা পাটোয়ারির বিয়েতে কন্যা আব্দুর রহমান পাটোয়ারির নগদ মোহরানা নির্ধারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ তাআলা দাম্পত্য জীবনে বরকতময় করুক, আমিন। কাজীর কথা শেষ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করলো দিগন্ত। তারপর পাশে বসে থাকা বেলার হাতের ভাঁজে হাত গলিয়ে দিল তরাত বেগে। ছোটখাটো নরম হাতটা সামনে এনে উল্টো পিঠে পরশ বুলিয়ে বলল, বলে আগমন যার, দিগন্ত বেলায় সে আমার।